আজকের বিষয় বৈদ্যুতিক কার্য ও বৈদ্যুতিক শক্তির বিভিন্ন একক। তাহলে কার্য বা শক্তির একক আমরা জুল হিসাবে আগেই ক্লাস 11-এ পড়েছি। এখানেও যেহেতু বৈদ্যুতিক কার্য আসছে, সেক্ষেত্রে প্রথম যে এককটা নেব সেটা হচ্ছে জুল। তাহলে এটা ক্যাপিটাল জে দিয়ে ডিনোট করা হয়। তাহলে ক্ষমতা পি ইকুয়ালস টু আমরা জানি W/T। একক সময়ে যে পরিমাণ কৃতকার্য করা হয় তাকেই বলা হয় ক্ষমতা, বা কার্য করবার হারকেই বলা হচ্ছে ক্ষমতা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ক্ষমতার একক হচ্ছে ওয়াট ইকুয়ালস টু কৃতকার্যের একক জুল পার সেকেন্ড। অর এখান থেকে আমরা নিতে পারি জুল ইকুয়ালস টু ওয়াট ইন্টু সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা জুলের সংজ্ঞায় আসতে পারি। তাহলে জুল ইকুয়ালস টু ওয়াট সেকেন্ড আসছে, ওয়াট ইকুয়ালস টু আবার হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। আবার ভোল্টটা যদি থাকে, অ্যাম্পিয়ার ইকুয়ালস টু হচ্ছে কুলম পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে ভোল্ট ইন্টু কুলম। তাহলে আমরা লিখতে পারি 1 জুল সমান 1 ভোল্ট ইন্টু 1 কুলম। তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে কোনো বিভব প্রভেদ বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 কুলম আধান প্রবাহিত হলে ওই তড়িৎ যন্ত্রে ব্যয়িত শক্তিকেই বলা হবে 1 জুল। তাহলে ভিটা আছে 1 ভোল্ট, যে আধানটা যাবে তার মানও হচ্ছে 1 কুলম। সেক্ষেত্রে যে পরিমাণ শক্তি ব্যয়িত হবে তাকেই বলা হচ্ছে 1 জুল। নেক্সট আসবো দ্বিতীয়, সেটা হচ্ছে ওয়াট ঘন্টা বা ক্যাপিটাল WH, এইভাবে এটা ডিনোট করা যায়। তাহলে 1 ওয়াট ঘন্টা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। 1 ওয়াটটাকে আমরা লিখতে পারি 1 ওয়াটেই থাক, ইন্টু এইটাকে লিখতে পারি 3600 সেকেন্ড। তাহলে এটা চলে আসবে 3600 ওয়াট সেকেন্ড। এবার ওয়াট সেকেন্ড মানেই হচ্ছে জুল, তাহলে এটাকে লিখতে পারবো 3600 জুল। তাহলে 1 ওয়াট আওয়ার এর সাথে সম্পর্ক আসছে 3600 জুল। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই বলতে পারি ওয়াট ঘন্টা হচ্ছে, যদি সমাধান করি, ওয়াট ঘন্টা ইকুয়ালস টু লেখা যেতে পারে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। অর্থাৎ 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ব্যয়িত তড়িৎ শক্তিকেই বলা হবে 1 ওয়াট ঘন্টা। মানে এক্ষেত্রে 1 ওয়াট ঘন্টা ইকুয়ালস টু লেখা যেতে পারে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 আওয়ার। 1 ঘন্টা ধরে 1 ভোল্ট বিভব প্রভেদের জন্য যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার শক্তির পরিমাণকেই বলা হবে 1 ওয়াট ঘন্টা। নেক্সট আরেকটা এককে আসবো 3 নাম্বার, সেটা হচ্ছে কিলো ওয়াট ঘন্টা। তো 1 কিলো ওয়াট ঘন্টার মধ্যে সম্পর্ক নির্ণয় করব জুলের সাথে। তাহলে 1 কিলো ওয়াট ঘন্টা সমান 1 কিলো ইন্টু 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। এবার 1 কিলো ইকুয়ালস টু লিখতে পারবো 10⁻³ ইন্টু 1 ওয়াট রইল, ইন্টু এইটা হয়ে যাবে 3600 সেকেন্ড। তাহলে সমাধান করলে পাবো অর 1 কিলো ওয়াট ঘন্টা ইকুয়ালস টু হয়ে যাবে 3.6 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড। এবার ওয়াট সেকেন্ড মানে আমরা জুল জানি, অতএব 1 কিলো ওয়াট ঘন্টা ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁶ জুল। এইটা হয়ে যাবে এদের মধ্যে সম্পর্ক। এবার এই 1 কিলো ওয়াট ঘন্টা এইটাকেই বলা হয় 1 BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক সাপ্লাইয়ের ইউনিট। তো এর সাহায্যে কী করি আমরা ইলেকট্রিকের বিল প্রদান করি। যেমন যদি আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিচ্ছি, ধরে নিচ্ছি একটি বাড়িতে বাতি আছে, বাতি বলতে বাল্ব, বাতির সংখ্যা হচ্ছে 6টি, ঠিক আছে, আর প্রতিটা বাতি আছে 60 ওয়াট করে, আর পাখা আছে 2টি, প্রতিটা হচ্ছে 40 ওয়াট করে। এবার বাড়ির ক্ষেত্রে যেটা করা হয় সব কিছু সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। অতএব মোট ক্ষমতা, সমান্তরাল সমবায়ে যেহেতু ক্ষমতা যোগ হয়, মোট ক্ষমতা P ইকুয়ালস টু লেখা যেতে পারে 60 ওয়াটের আছে 6টা প্লাস 40 ওয়াটের আছে 2টো। সমাধান করলে পাবো 3600
সরি 360 প্লাস 40 দুগুণে 80, মোট হয়ে যাবে 0, 8 6 14 4, হাতে 1 3 1 4, 440 ওয়াট। 440 ওয়াটের একটি যন্ত্র ওই বাড়িতে চলছে, সবকটা মিলিয়ে 440 ওয়াট হচ্ছে। এবার মোট সময় টি ইকুয়ালস টু ধরে নিচ্ছি 6 ঘন্টা, এটা প্রতিদিন 6 ঘন্টা করে চলে, 6 আওয়ার পার ডে। তাহলে বিওটি এককে কত শক্তি খরচ হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে চাইছি। অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারি মোট শক্তি যদি ডাব্লিউ দিয়ে ডিনোট করি তাহলে মোট ক্ষমতা আছে 440 গুণিত 6 ঘন্টা করে চলছে গুণিত 30 দিন নিতে পারি। তাহলে এটা যেটা এলো এটা ক্যালকুলেশন হচ্ছে ওয়াট ঘন্টায়। এবার বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বা কিলো ওয়াট ঘন্টায় যাব। তো কিলো ওয়াট ঘন্টা করবার জন্য 440 গুণিত 6 গুণিত 30 বাই এখানে একটা 1000 লিখতে পারি, এইখানে এইচটা রাখছি না, তাহলে এটা হয়ে গেল কিলোওয়াট ঘন্টা। তাহলে এটাকে সমাধান করতে পারি, এটা গেল এটার সাথে এটা গেল। তাহলে এইটাকে সমাধান করলে যেটা পাবো, এবার ধরে নিচ্ছি এইটাই হচ্ছে আমার বিওটি এককে। তাহলে মোট বিওটি কত এলো 44 গুণিত 6 গুণিত 3 বাই 10, এত বিওটি। এই পরিমাণ শক্তি আমার ব্যয় হয়েছে। তাহলে মোট শক্তি ব্যয় হয়েছে, যদি এটাকে আমরা ডাব্লিউ দিয়েই ডিনোট করি, ডাব্লিউ ইকুয়ালস টু লিখতে পারি 44 ইন্টু 6 ইন্টু 3 বাই 10, এত বিওটি খরচ হয়েছে। এবার এক বিওটির দাম ধরে নিচ্ছি আমরা 50 পয়সা, ঠিক আছে। তাহলে মোট খরচ ঐকিক নিয়ম অনুযায়ী লিখতে পারবো 44 গুণিত 6 গুণিত 3 বাই 10 গুণিত 50, এত পয়সা খরচ হবে, ঠিক আছে। তো এখান থেকে সমাধান করলে যেটা আসবে সেটা হয়ে যাবে মোটামুটি সমান লিখতে পারবো 3960 পয়সা, বা খরচ হবে হচ্ছে 39.60 টাকা। এই পরিমাণ খরচ হবে, বা এটা আমার মাসিক বিল দিতে হবে। নেক্সট, তো এইভাবে এই অঙ্কগুলো করতে পারি। নেক্সট আসবো আমরা বৈদ্যুতিক ফিউজ, বা এটা বর্তনী ছেদকের কাজ করবে। বৈদ্যুতিক ফিউজের উপাদান হচ্ছে, যে কোনো বৈদ্যুতিক ফিউজ তৈরি করা হয় 3 ভাগ সীসা আর 1 ভাগ টিন দিয়ে। বৈদ্যুতিক ফিউজ এইভাবে আমরা কানেকশান দিতে পারি। ধরে নিচ্ছি এখানে আমার ভোল্টেজ আছে, এই পাশেরটা যদি লাইভ ওয়্যার হয়, এইখানে কি করব, আমি একটা ফিউজ লাগাচ্ছি, এটা হচ্ছে ফিউজ এফ। এবার এই ফিউজটা কাজ কিভাবে করবে, তো কাজ করবে হচ্ছে, যেহেতু এখানে ভি ভোল্ট দেওয়া আছে, ধরে নিচ্ছি এই বরাবর আই প্রবাহ যাচ্ছে। এবার এখানে তাপ উৎপাদনের সমীকরণ জুল থেকে আমরা জানি আই স্কোয়ার ইন্টু আর। তাহলে এই ফিউজ তারের রোধটা যদি আর হয়, এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। তাহলে যদি এই উৎপন্ন তাপটা এই ফিউজ তারের গলনাঙ্কের সাথে সমান হয়, তাহলে একটি নির্দিষ্ট প্রবাহের পর কি হবে, এই ফিউজ তারটা গলে যাবে। তাহলে ফিউজ তার গলে যাওয়া মানে এই দুটো পয়েন্টের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, অর্থাৎ বর্তনীটা ছেদ করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট প্রবাহের থেকে বেশি প্রবাহ এই ফিউজ তারের মধ্য দিয়ে যেতে পারবে না। যেহেতু এক্সেস প্রবাহটা আমি আটকাতে পারছি, তাই বর্তনীরও কোনো ক্ষতি হবে না, বা বাড়িতে আমরা নিরাপদভাবে কারেন্ট ব্যবহার করতে পারবো কোনো ক্ষতি ছাড়াই। তাহলে কি হচ্ছে, মূল প্রবাহ একটা বিপদ সীমা ছাড়িয়ে যেতে পারবে না। যদি এটা আমরা 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ তার নেই, ধরে নিচ্ছি একটা এক্সাম্পল, 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ তার লাগানো আছে। তো এই 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের জন্য এই সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার কারেন্ট বা প্রবাহকে পাস করতে পারবে। যদি ওটা 5-এর থেকে সামান্যও বেশি হয়, সেক্ষেত্রে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তাতেই কী হবে, ওই ফিউজ তারটা গলে যাবে বা বর্তনীটা ছেদ করবে। তো এখনকার দিনে নতুন কিছু যন্ত্র এসছে যেগুলোকে বলা হচ্ছে বর্তনী ছেদক হিসাবে কাজ করবে। যেমন এর কিছু উদাহরণ হচ্ছে এমসিবি সুইচ, এমসিবি বা আরসিসিবি, এই টাইপের সুইচ আমরা নিতে পারি। এমসিবি বলতে পুরো নাম হচ্ছে মেকানিক্যাল সার্কিট ব্রেকার নিতে পারি।
সিকেটি বলতে সার্কিট বুঝবো এখানে। তো এই মেকানিক্যাল সার্কিট ব্রেকার বা যদি ক্ষুদ্র বর্তনীর ক্ষেত্রে হয় তার ক্ষেত্রে ক্ষুদ্রাকার বর্তনী ছেদক বা মিনিয়েচার সার্কিট ব্রেকার হিসাবে এটা আমরা নিতে পারি। এখনকার ম্যাক্সিমাম বাড়িতেই এই মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি সুইচ লাগানো থাকে। এমসিবি সুইচের কার্যপ্রণালী হচ্ছে যে যদি উচ্চমানের প্রবাহ ওই বর্তনীর মধ্য দিয়ে যেতে চায় তো এখানে একটি লিভার থাকে যে কি করে ওই বর্তনীর প্রবাহকে ছেদ করে দেয় বা একটা সাপ্লিমেন্টারি সার্কিট অন করে এমসিবি সুইচটাকে নামিয়ে দেয়। দিলে কি হবে, বর্তনী দিয়ে কোনোরূপ কোনো প্রবাহ যেতে পারবে না। যদি না যেতে পারে সেক্ষেত্রে কি হবে, শক সার্কিট বা কোনো যন্ত্র ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে বা আগুন লেগে যাওয়ার ভয়টাও কম থাকবে। তাহলে এই ফিউজ তারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহের ক্যালকুলেশনটা আমরা করতে চাইছি। তাহলে এখানে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ আমরা নির্ণয় করব। তো এই সর্বোচ্চ নিরাপদ প্রবাহ বা হাইয়েস্ট সেফ কারেন্ট নির্ভর করবার জন্য আমরা ধরে নিচ্ছি একটি ফিউজ তার নিচ্ছি। এটা একটা ফিউজ তার আছে যার রোধ আছে ক্যাপিটাল আর, এটার দৈর্ঘ্য আছে হচ্ছে স্মল এল, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধটা আর হয় তাহলে এর ক্ষেত্রফল নিতে পারি এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, এবং এর উপাদানের রোধাঙ্ক যদি রো হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু রো এল বাই এ, বা লেখা যেতে পারে ক্যাপিটাল আর ইকুয়ালস টু রো এল বাই পাই আর স্কোয়ার। সুতরাং তারটির প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ যদি এইচ ধরি, এইচ ইকুয়ালস টু আসবে আই স্কোয়ার আর বাই জে, বা এখানে যদি আমরা আর এর মান বসাই পেয়ে যাব এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার রো এল বাই জে ইন্টু পাই আর স্কোয়ার। ধরে নিচ্ছি এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এইখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে এটা এইচ হবে। তাহলে এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে এটা দুটো কাজ করবে, এক হচ্ছে তাপমাত্রা বাড়াবে আর দ্বিতীয় হচ্ছে বহিস্থ তল দিয়ে বিকিরণ হবে। তো যেহেতু তাপ বিকিরণ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে এই তাপটা বাড়তে পারবে না। তো সেক্ষেত্রে যে পরিমাণ তাপ বিকিরিত হচ্ছে তার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই তারটার বহিস্থ তলের ক্ষেত্রফল, এটা লিখছি বাইরের তলের ক্ষেত্রফল, এটার মান হবে 2 পাই আর ইন্টু এল। তাহলে প্রতি সেকেন্ডে যদি একক ক্ষেত্রফল দিয়ে বিকীর্ণ তাপ হয় এইচ, প্রতি সেকেন্ডে এইচ বিকীর্ণ তাপ নিচ্ছে একক ক্ষেত্রফল দিয়ে, তাহলে বাইরের তল দিয়ে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ, অতএব মোট বিকীর্ণ তাপ নিতে পারবো, মোট বিকীর্ণ তাপ এটা নিতে পারি একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে এইচ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রফল দিয়ে পুরোটা যাবে হচ্ছে, এটা যদি এইচ প্রাইম লিখি এইচ প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে 2 পাই আর এল ইন্টু স্মল এইচ। তাহলে এখানে যে পরিমাণ তাপ বিকিরণ হচ্ছে সেটাই যদি উৎপন্ন তাপের সাথে সমান হয়, অর্থাৎ আমরা শর্ত নিতে পারবো এইচ ইকুয়ালস টু এইচ প্রাইম। তাহলে মান বসিয়ে সমাধান করতে পারি, এইচ এর মান আছে আই স্কোয়ার রো এল বাই জে ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এইচ প্রাইম লেখা যেতে পারে 2 পাই আর এল ইন্টু এইচ। এইবার এটাকে যদি সমাধান করি এখান থেকে আমরা লিখতে পারবো অর আই স্কোয়ার নির্ণয় করবো, এখান থেকে আই স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 2 পাই স্কোয়ার জে এইচ বাই রো ইন্টু আর কিউব, অর এখান থেকে লেখা যেতে পারে আই স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, বা লিখতে পারি আই প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2। তাহলে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে বা আমরা সিদ্ধান্তে আসতে পারি সর্বোচ্চ প্রবাহ আই এর রাশিমালা ফিউজ তারের দৈর্ঘ্য এল এর উপর নির্ভরশীল নয়, কারণ আই প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2, এল কোথাও নেই। তাই ফিউজ তারটা বড় হলো না ছোট হলো তার উপর কিছু নির্ভর করবে না, এটা নির্ভর করবে এর ব্যাসার্ধের উপর। তাহলে বলতে পারি আই এর রাশিমালাটা ফিউজ তারের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, বরং ফিউজ তারটা মোটা না সরু, অর্থাৎ ওর উপরিতলের ক্ষেত্রফল বেশি না কম তার উপরে কি হবে এটা নির্ভর করবে।